যে দূরে সমুদ্রের পাড়ে ওটা হচ্ছে কন্যাকুমারী শহর, আর আমরা সমুদ্রের এপারে বিবেকানন্দ রক মেমোরিয়াল। মানে দেবো কিনা জানি না, কি সিস্টেম জানি তো না, কারণ আমরা তো স্নান মানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখানে পুজো দেওয়ার পদ্ধতি বিষয়ে আমাদের কোনো আইডিয়াই নেই। কন্যাকুমারীতে আজকে আমাদের প্রথম ভোর আর দ্বিতীয় দিন। কাল সাইট সিনের পরে আমরা হোটেল খুঁজতে বেরিয়েছিলাম, তো ফাইনালি ওই বালাজি হোটেলটা যেটা তোমাদের দেখেছিলাম নানফিন্স ট্রাভেলস এর পাশে, ওটাই ঠিকঠাক লাগলো, রেটও ঠিকঠাকও মনে হলো, তো ওখানেই কথা বলে এসেছিলাম আর বলে এসেছিলাম আমরা আজ সকালেই একদম চেকিং করব, তো ঠিক সানরাইজের আগে। তো ওরা 6:45-র সময় কল করলো, বললো আমাদের রুম রেডি রয়েছে। তো আমরা এখন 6টা নাগাদ বেরিয়ে পড়েছি, যাচ্ছি বালাজি হোটেলের দিকে। এটা হলো আমাদের নতুন রুম। এখন সকাল 6:30টার সময় আমরা চেক ইন করলাম। রুম কেমন লেগেছে? এই হচ্ছে আমাদের বেড, এখানে একটা ওয়ার্ডরোব আছে, এনাফ জায়গা আছে। এখানে একটা চেয়ার, একটা ছোট টেবিল, সামনে টিভি চলছে, এখানে বেসিন উইথ মিরর, অপোজিটে বাথরুম, কোমোড আছে, একদম বেডের পাশে চার্জিং পোর্ট, ফ্যান, সুইচ, লাইট, সব কিছুর সুইচ আছে এখানে। আর এখানে একটা সুন্দর মিরর আছে। তো আমাদের দ্বিতীয় দিনের রুম আমাদের তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে তোমরা একটু জানিও। আর আমরা এখনই সানরাইজ পয়েন্টে যাব। হোটেলটার প্রাইস তোমাদের বলা হয়নি, আমাদের কাছ থেকে নিল হচ্ছে 800 টাকা পার 24 ঘন্টা। আমরা এখন আস্তে আস্তে সানরাইজ ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এটা একটা লোকাল ফিশ মার্কেট সম্ভবত, এখানে মাছের আড়ত টাইপের লাগছে। এখানে অনেক জেলেদের নৌকা এসে দাঁড়িয়েছে। এর সামনে বিবেকানন্দ রক, আর এটা পূর্ব দিক। আবার দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে একটু পরে সূর্যোদয় হবে। আমরা চেষ্টা করছি যত রাত্রি হয় সানরাইজ ভিউ পয়েন্টে যেতে। যেরকম ওখানে সানসেট ভিউ পয়েন্টে সানসেট দেখার জন্য একটা ভিড় ছিল, এখানে সানরাইজ ভিউ পয়েন্টেও হচ্ছে প্রচুর লোকের সমাগম। প্রচণ্ড জোরে এখানে হাওয়া চলছে, ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব। সানরাইজ ভিউ পয়েন্টের আমরা একদম সামনের দিকে চলে এসেছি। বিবেকানন্দ রক মেমোরিয়াল, আথারাবল্লী স্ট্যাচু। এখনো সানরাইজ হয়নি, দেখে বোঝা যাচ্ছে একটু কিছুক্ষণের মধ্যেই হবে। জেলেরা সমুদ্র থেকে প্রচুর মাছ ধরে ধরে নিয়ে এসে এখন এই গাড়িতে আনলোড করছে। এগুলো কি মাছ, যা কারো যদি জানা থাকে একটু কমেন্টে জানিয়ে, আমি তো কোনোদিন দেখিনি এই ধরনের মাছ। এই মাছটা দেখতে তো ভোলা লাগছে, আমাদের ওখানে যেটা ভোলা মাছ পাওয়া যায়, একদম চকচক করছে, মানে পরিষ্কার টাটকা মাছ। সানরাইজ ভিউ পয়েন্ট থেকে ফেরার পথে দেখতে পেলাম যে অলরেডি বিবেকানন্দ রকে যাওয়ার লাইন পড়ে গেছে। আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর এই যে তন্দা কিনেছে, তন্দা এটার অপেক্ষাতেই ছিল যখন শাড়ি পরবে, চুলে ওই গাজরা, না গাজরাই তো বলে, এই গাজরা পরবে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। গন্তব্য বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমরা এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য যে ফেরি পরিষেবাটা আছে তার লাইনে দাঁড়িয়ে আছি। এখানে সকালে অনেক রোদ, আমরা সেই জন্য টুপি পরে এসেছি, আর তন্দা যথারীতি চশমা পরে আসতে ভুলে গেছে।
টিকিট কেটে ছেড়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা বোটে বসবো, তাই তো? হ্যাঁ। বিবেকানন্দ রকে যাওয়ার যে লাইনটা আছে সেই লাইনে যাওয়ার পথে এইখানে বসার একটা পাশে জায়গা করে রেখেছে, যে লাইনটা যেই মুহূর্তে থেমে থাকে যাতে কেউ দাঁড়িয়ে না থাকে, সবাই যাতে বসতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করা আছে। কি হাওয়ায় উড়ছিস নাকি আনন্দে উঠছিস? দুটোতেই। আমরা বোটের কাছে চলে এসেছি, এর মধ্যে কোনো একটা বোটে আমরা এখানে জেন্টস আর লেডিসের দুটো সেপারেট লাইন আছে। তন্দ্রা ওই লাইনে চলে গেল, এই লাইনে দাঁড়িয়েছি। লাইফ জ্যাকেট পরে বোটে বসে পড়েছি। হ্যাঁ, বাধ্যতামূলক আর খুব ভালো ব্যাপারটা। হ্যাঁ, যদি এটার জন্য আমরা বেঁচে থাকবো, আশা করি ডুববে না। বোট থেকে নেমে এখন আমরা আমাদের লাইফ জ্যাকেট এখানে জমা দিয়ে আস্তে আস্তে এইদিকে এগোবো। সামনে আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়াল। এখানে হয়তো কোনো টিকিট কাটার প্রসেস আছে, আর চপ্পল হয়তো খুলে রাখতে হবে। এখানে চপ্পল কাউন্টার দেখা যাচ্ছে। টাকাটা দিয়েছে মানে এদিকে চলে যাচ্ছে। জমা রাখার কাউন্টার, জুতো এখানে ছেড়ে রেখে যেতে হবে। চপ্পল রাখতে কোনো পয়সা বোধহয় লাগে না। ওই যে দূরে সমুদ্রের পাড়ে, ওটা হচ্ছে কন্যাকুমারী শহর, আর আমরা সমুদ্রের এপারে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই যে আমাদের সামনে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এখন আমরা আছি কন্যাকুমারী, 3 সাগরের পাড়ে, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর, আর এরই মাঝে এখানে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো 1892 সালে 24শে ডিসেম্বর বিবেকানন্দ এখানে আসেন, তারপর 3 দিন এখানে ছিলেন, তাই তো? মেডিটেশন করেছিলেন, 3 দিন মেডিটেশন করেছিলেন। আর বাঙালিদের তো এটা একবার অন্তত দেখতে আসাই উচিত, কারণ ভারতের একদম শেষ প্রান্তেও বিবেকানন্দ এসেছিলেন, এখানে ছিলেন। তো মানে এই সামনে যে রকটা আছে, এটা পেইন্ট করা আছে, এই রকে উনি মেডিটেশন করেছিলেন 3 দিন। আর এই পরবর্তীকালে এই মেমোরিয়ালটা বানানো হয়েছে। একনাথ রামাকৃষ্ণ রানাডে উনি এই মেমোরিয়ালটা পরে বানিয়েছিলেন। উনি ওনার ছিলেন আর আরএসএস এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মানে বিবেকানন্দ বলবো বাংলাকে এখানেও রিপ্রেজেন্ট করেছে। অবশ্যই, একদম 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 ভারতের শেষ প্রান্তেও বাঙালির একটা ছাপ কিন্তু রয়েছে। একদম। এর পাশে বিবেকানন্দ রকেরই অপোজিটে এখানে আছে তামিলের একটা বিখ্যাত পোয়েট, সমাজসেবক তিরুভাল্লার, সম্ভবত না, আমি যদি ভুল বলে থাকি সেটা ক্ষমা করবেন, সম্ভবত ওনার নাম তিরুভাল্লার। তো ওনার একটা স্ট্যাচু আছে, ওনার স্ট্যাচুটা অনেক বড়, আর স্ট্যাচুটা সম্ভবত কমপ্লিট হয়ে গেছে, কারণ এর আগে যত ভিডিওতে দেখেছি যে এখানে কাজ চলছে, কিন্তু আমরা এসে দেখছি যে কাজ চলছে না, কিন্তু ওপেন হয়তো হয়নি, ওটা হয়তো ওখানে যাওয়াতে হয় না, এখন যাওয়ার সিস্টেমটা নেই। ফেরি শুধুমাত্র বিবেকানন্দ রকেই আসছে, এখান থেকে একবারে আমাদের পাড়ে নিয়ে যাবে।
এখান থেকে সমুদ্রের তিনটে যে আলাদা রং সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরব সাগর, ভারত মহাসাগর, একদম দূরে যে ডিপ নীল রংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আরব সাগর, তারপরে এটা সি গ্রিন কালার দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারত মহাসাগর। আমাদের একদম এই পার্টে যেই সমুদ্রটা আছে ওটা হচ্ছে বঙ্গোপসাগর। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে আমরা এই সোজা হাঁটতে হাঁটতে কন্যাকুমারী মন্দিরে গেছিলাম। মন্দিরটা কতক্ষণ খোলা থাকে জানার জন্য, তো বললো সকাল ভোর 4:30 থেকে এখন দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে, আবার বিকেল 4:30 থেকে 9টা পর্যন্ত, তাই তো? রাত্রি 9টা। তো এখন 10:30 বাজে। আমরা ভেবেছিলাম সকালেই মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে নেবো, কিন্তু যেহেতু এখন 10:30 বেজে গেছে, হোটেলে যাব, স্নান করব, রেডি হব, 12টার মধ্যে আসতে পারবো না। তো আমরা ঠিক করলাম যে বিকেলেই পুজো দেবো। এখন চলে যাব হোটেলে। 12টা বাজে, সূর্য মাথার ওপর, আর আমরা স্নান সেরে বেরিয়ে পড়েছি। হোটেলে একটু খেয়ে নেবো দুপুরের খাবার। তো আমরা যখন এখান দিয়ে গেলাম তো আমাদের চোখে পড়েছিল একটা হোটেল, নাম আমার বাংলা। তো সেখানেই যাচ্ছি, দেখি কেমন কি খাবার পাওয়া যায়। তবে এখানে খাবারের রেটটা একটু বেশি হবে, কারণ এখানে তো মানে বাঙালি খাবার, ভাতটা খুব একটা অ্যাভেলেবেল নয়। তো দেখা যাক। হোটেল থেকে খেয়ে বেরোলাম, আর মিছরির দানা আর মৌরি খাচ্ছি এখন। বল কি কি ছিল থালিতে? ভাত, মুসুরির ডাল বোধহয়, আলু পেঁপে দিয়ে একটা শুক্তো, পোস্ত, সরষে বাটা দিয়ে, আলু পেঁপে বেগুন, সয়াবিনের তরকারি, আর পালং, পাঁপড় ভাজা, আচার। এখানে তো চাটনি নয়, আচার, টক আচার যেটা হয়। আর এটা কি বলতে না, ওই শাকটা ছিল না, শাক, পালং শাক, আলু দিয়ে পালং শাকের একটা তরকারি মতো। আর ভাতের অ্যামাউন্টটা প্রচুর ছিল। জেনারেলি কি হয়, আমরা যেখানে খাই, মানে আমার থালি আর ওর থালি দুটোই তো নিই, আর আমার প্লেটের অর্ধেক ভাত ওর প্লেটে চলে যায়। কিন্তু এখানে ব্যাপারটা হলো যে আমার প্লেটের অর্ধেক ভাত ওকে দিয়ে ও শেষ করতে পারলো না। পরিমাণে অনেকটাই ভাত বেশি। রান্নার একদম ঠিকঠাক, বাড়ির খাবারের মতোই। তো যেখানেই আসলে থাকা হয়, যদি একটা ভালো হোটেল পাওয়া যায় আর খাবারটা যদি ভালো পাওয়া যায়, তাহলেই মনে হয় ওকে। আমাদের মতো কি কেউ আসে হোটেলের সাথে জামা কাপড় শোকাতে? এখানে দড়ি ছিল, জামা কাপড় মেলা হয়তো ব্যবস্থা এরা রেখেছে, কিন্তু এখানে এত হাওয়া যে এখানে জামা কাপড় মেলাটা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, তো এই দড়িগুলো আমরা নিয়ে এসেছিলাম, স্ট্রেচেবল যে দড়িগুলো হয়, দড়িগুলো আমরা নিয়ে এসেছিলাম। মালা গাঁথার মতো এই দড়িটাকে জামা ভেতর দিয়ে নিয়ে গিয়ে এখানে বাঁধিয়ে দিলাম। এখন হাওয়া হলো আর কোথাও অন্তত যাবে না, হ্যাঁ, যেখানে যাবে একসাথেই যাবে। এখন আমরা বেরোলাম কন্যাকুমারী মন্দিরে পুজো দেওয়ার জন্য। মানে দেবো কিনা জানি না, কি সিস্টেম জানি তো না, কারণ আমরা তো স্নান মানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখানে পুজো দেওয়ার পদ্ধতি বিষয়ে আমাদের কোনো আইডিয়াই নেই। তো দেখবো, যদি পুজো দিতে পারি তো দেবো, নইলে এমনি মন্দির ঘুরে আসবো। 4টে বাজলে এই ভগবতী আম্মা মন্দিরের গেট ওপেন হবে। আমরা মন্দিরের বাইরেই এখন দাঁড়িয়ে আছি। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেছি। প্রবেশ করার পরে এখানে একটা লাইন আছে, এই লাইনটা দিয়ে ভেতরে গিয়ে টিকিট কাউন্টারে থেকে টিকিট কেটে তারপরে মন্দিরে, মানে মেন মন্দিরে প্রবেশ। টিকিটের প্রাইস হলো 20 টাকা পার পার্সন। আর মন্দির
খোলার টাইম হলো ভোর 4:30 থেকে 12:30, আর সন্ধ্যাবেলা হলো 4টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রথমে আমি এখানে শুনেছিলাম 9টা পর্যন্ত রাত, পরে দেখলাম যে না, এখানে দেওয়ালেই লেখা রয়েছে 8টা পর্যন্ত। আমাদের কন্যাকুমারীতে ভগবতী আম্বাম মন্দিরে দর্শন হয়ে গেল। আমরা দর্শন করে এখন পেছনের দিকে রয়েছি, বাইরেটা একটু ঘুরে দেখছিলাম আর কি। তো দেখতে দেখতে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এইখানে একটা আলাদা মন্দিরে প্রবেশের পথ করে দেওয়া আছে, জেনারেল দর্শন। ওখানে লেখা আছে ওয়ে টু জেনারেল দর্শন। এবার ব্যাপারটা হচ্ছে যে যারা সাধারণ দর্শনার্থী, মানে যারা আমাদের মতো বাইরে থেকে যারা আসেনি, যারা এখানকার লোকাল বা যারা জানে যে কোথা দিয়ে মন্দিরে ঢুকে প্রবেশ করতে হবে, তাদের জন্য এই জায়গাটা। আর যারা বাইরে থেকে এসছে জানে না, তাদের ওখানে 20 টাকার একটা টিকিট, 20 টাকার করে টিকিট দেওয়া হচ্ছে না, লাইনে সবাই দাঁড়াচ্ছে, 20 টাকা পার পার্সন নিচ্ছে, মন্দিরে প্রবেশ করছে। আর আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন একজন এসে বলছিলেন যে ফ্রি মেই আর টিকিট নেই। তো কিছু মানুষ ওনার সাথে যাচ্ছিল, উনি পেছন দিক দিয়ে ঘুরিয়ে তাদেরকে আনছিলেন, কিন্তু আমরা যেহেতু জানি না ব্যাপারটা কি ফ্রি মেই আর টিকিট মেই, আর ভাষাটাও তো এখানে ইস্যু, তো আমরা যদি ওনাকে জিজ্ঞেস করি তো উনি তো কিছু বলতে পারবেন না। ওই জন্য আমরা রিস্ক নিলাম না, কারণ অনেকক্ষণই লাইনে দাঁড়িয়েছিলাম, তো আমরা 20 টাকার টিকিট পেয়ে এলাম। তোমাদেরকে বলা থাকলেও তোমরা যদি কখনো কন্যাকুমারী আসো, কন্যাকুমারী মায়ের দর্শন করতে চাও, তো যখন লাইনে দাঁড়াবে তখন একজন এসে বলবে ফ্রি মেয়ার টিকিট মে। এটা যদি নাও বলে তো পেছন দিকে একটা রাস্তা আছে, সেখান দিয়ে ফ্রিতে মায়ের দর্শন করতে পারবে। এখানে টিকিট কাটাটা বাঞ্ছনীয় নয়, টিকিট ছাড়া প্রবেশ করা যাবে। কন্যাকুমারী মন্দিরে দর্শন হয়ে যাওয়ার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার কোথায় যাব? ত্রিবেণী সঙ্গম দেখতে। আর আমাদের দুজনকে এভাবে কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। হোটেল থেকে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। কুমারী মাতা মন্দিরের পাশে একটা রাস্তা ছিল, আমরা সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। গুগল ম্যাপে ঠিক দেখাচ্ছে না, ওইভাবে ম্যাপটা দেখতে দেখতে অন্তত যাচ্ছি। গুগল ম্যাপে কিছুই দেখাচ্ছে না, একটা জাস্ট ছবি আছে। আমরা সেই ছবি ধরে নিজের লোকেশন সেট করে ওইদিকে একদম দক্ষিণ দিকে মুখ করে যেতে শুরু করলাম। এই তো সামনেই ত্রিবেণী সঙ্গম, চলো। আমরা এই মুহূর্তে রয়েছে ত্রিবেণী সঙ্গমে। কন্যাকুমারী মন্দিরের পেছনেই এই ত্রিবেণী সঙ্গমটা, মন্দিরের ডান দিক দিয়ে এসেছি। আর এই এরিয়াটাই একদম শুধুমাত্র কন্যাকুমারীর একটু বিচ এরিয়ার মতো। এখানে মার্কেট রয়েছে, খাবারের দোকান সব রয়েছে, আর এখানেই একমাত্র একটু সমুদ্রের জলে পা ভেজানো যাচ্ছে। তাছাড়া কন্যাকুমারী মন্দিরে সেরকম ভাবে বিচ তো নেই, কারণ এটা পুরোটাই রক এরিয়া। ওইখানে সিঁড়ি মতো করা রয়েছে, তো ওখানে যারা একটু সমুদ্র উপভোগ করতে চায় তারা করতে পারে। আর এই জায়গাটাতেই আমি একটু বালি দেখলাম বিচের মতো, তাছাড়া পুরো এরিয়াটাতেই রক, আর বিচ কিন্তু এখানে নেই। আর ওই যে পতাকাটা দেখা যাচ্ছে ওটাই সম্ভবত ইন্ডিয়ার লাস্ট বর্ডার, তাই তো? ওই পতাকাটা ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, ওই পতাকাটা সম্ভবত। যাই হোক, এ বিষয়ে বেশি ইনফরমেশন পাইনি গুগল থেকে, তো যত সম্ভব এটাই, এই পতাকাটা ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট। চটি না হারিয়ে যায় ভাইজ্যাকের মতো, সেই সমুদ্র যা নিয়ে যায় ফিরিয়ে দিয়ে যায়। এই কথাটা মানে বিশাখাপট্টনম যখন গেছিলাম তখন সত্যি হয়েছিল, কারণ কি ওর চটি চলে গেছিল জলে, তো দুবার চলে গেছিল, দুবারই আবার সমুদ্র ফিরিয়ে দিয়ে গেছিল। আমার চটি হারানোর গল্প বলছিস?